ডাকসু নির্বাচনের দিন ক্যাম্পাসে মোতায়েন থাকবে সেনাবাহিনী। আনুষ্ঠানিক প্রচার শুরু, আচরণবিধিতে কড়াকড়ি। রাজনীতির মাঠে সাইবার বুলিং সহ নানা হয়রানির শিকার নারীরা। টিকে থাকাই চ্যালেঞ্জ, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ। আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ আবেদনের শুনানি শুরু। ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। প্লাস্টিক আর ঝুটের আবর্জনায় মৃতপ্রায় সুবান্ত খাল। ফের যুক্ত হচ্ছে বুড়িগঙ্গা উত্তরাগের সঙ্গে, তত্ত্বাবধানে থাকছে সেনাবাহিনী। এবং ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে অগ্রণী ব্যাংক। শীর্ষ 20 খেলাপির কাছে আটকে আছে 13,000 কোটি টাকা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর আরেক। ডাকসু নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে নির্বাচনের দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় মেট্রো রেল। এদিকে ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিপি, জিএস সহ বিভিন্ন পদে 276 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন আজ। গেল 2 দিন ঢিলেঢালাভাবে মনোনয়ন উত্তোলন হলেও আজ সে গতি বাড়বে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ডাকসু ক্যাম্পাস থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আছেন ফরহাদ বিন নূর। এছাড়া হচ্ছে ডাকসু থেকে যুক্ত আছেন আমাদের সাথে সাজিদ আরাফাত, এবং আমাদের সঙ্গে আরও আছেন ঠিক ডাকসু থেকে রাজীব। আমরা একটু শুরুতেই চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হবে নির্বাচনের দিন, এমন একটা কথা জানতে পেরেছি, এবং সে সাথে হচ্ছে যারা প্রচারণাতে নেমেছেন তারাও নিশ্চয়ই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নওয়াব আলী সিনেট ভবনে আজকে এখানে রিটার্নিং অফিসাররা হল এবং যারা ডাকসুতে ভিপি, জিএস এবং এজিএস প্রার্থী তাদেরকে নিয়ে আজকে এখানে বৈঠকে বসেছিলেন। এবং এখানে আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু, সেক্ষেত্রে প্রার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আচরণবিধি তারা কিভাবে আসলে মানবেন, সেই বিষয়টিকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমি যদি বলি যে মিটিং মাত্রই হচ্ছে এখানে শেষ হলো, রিটার্নিং অফিসাররা তারা শেষ করেছেন এবং এখন কিন্তু প্রার্থীরা যারা ভিপি, জিএস এবং এজিএস হল এবং ডাকসু এবং হল সংসদের যারা প্রার্থী তারা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন। এবং একটু বলতে হয় এখানে যে ধরনের নির্দেশনা এসেছে, আমরা যদি একটু নিরাপত্তার বিষয়টি বলি, এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে নির্বাচনকে কেন্দ্র করে। বিশেষ করে নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি মূল প্রবেশ পথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে মোতায়েন করা হবে। এছাড়া ভোট গণনার সময় যেসব কেন্দ্র রয়েছে 8টি কেন্দ্র ঘেরাও করে রাখবে সেনাবাহিনী, যাতে করে বাইরে থেকে কেউ এসে কেউ যেন না ঢুকতে পারে, সে কারণে কিন্তু এই স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবেন কেন্দ্রগুলোতে ভোট গণনার সময়। এছাড়া আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কিন্তু আমরা জানি যে এখানে মেট্রো রেলের একটি স্টেশন রয়েছে। ভোট যেদিন চলবে সেই দিন কিন্তু অর্থাৎ 9 সেপ্টেম্বর এই ভোট কেন্দ্র এই যে স্টেশনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনটি সেটি বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে 18টি হল, সেই হলগুলোতে ভোটের 7 দিন আগ থেকে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি বিষয় একটু বলতে হয় যে আচরণবিধি লঙ্ঘনের যদি কারো বিরুদ্ধে যদি কোনো প্রকার অভিযোগ থাকে, তাহলে
অন্য কোনো প্রার্থী বা ভোটার সরাসরি তার বিরুদ্ধে কোনো নিজে ব্যবস্থা না নিয়ে যে তারা যেন রিটার্নিং অফিসারদের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তারপরে হচ্ছে রিটার্নিং অফিসাররা তারা সেটার বিষয়ে পদক্ষেপ নেবেন, নিজে আইন হাতে তুলে না নেওয়ার ব্যাপারে কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এছাড়া আমরা দেখছি যে আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আমরা জানি যে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার চলবে এবং মাইকিংয়ের যে বিষয়টি, মাইকিং রাত 10টার পরে করা যাবে না। এছাড়া লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার সেগুলো ছাপানো যাবে, সবগুলো হতে হবে সাদা কালো এবং নিজের ছবি ছাড়া অন্য কোনো দল কিংবা দলের প্রতীকের কোনো ছবি ব্যবহার করা যাবে না। সেই নির্দেশনাগুলোও কিন্তু আমরা দেখছি আচরণবিধিতে আছে। এছাড়া ছোট্ট করে একটু বলে শেষ করতে চাই যে আজকে কিন্তু যেহেতু প্রচারণার প্রথম দিন, বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে বিভিন্ন সময়ে তাদের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর কথা রয়েছে বলে আমরা কিন্তু জানি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। অনেক এবার আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে যেই বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর যে নির্বাচন সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন রাকিবুল হাসান। রাকিব, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে আজকে তো হচ্ছে যেই ফর্ম পূরণ করা বা উত্তোলন করার শেষ দিন, তো শেষ দিনে প্রার্থীদের সেখানে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? অনেক আসলে 2 দিন খানিকটা আসলে মন্থর গতির পরে কিন্তু ঠিক 11টার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের এই যে মনোনয়ন উত্তোলন সেটি কিন্তু আসলে জমে উঠেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে ছাত্রদের আসলে বড় বড় বেশ সমর্থক নিয়ে কিন্তু ভিপি, এজিএস এবং হচ্ছে ক্রীড়া সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক প্রত্যেকটি পদে কিন্তু ফর্ম উত্তোলনের জন্য এখানে ভিড় বেড়েছে। এবং আমি একটু দেখাতে চাই যে রাকসু যে কোষাধ্যক্ষের কার্যালয়ে পরিপূর্ণ একেবারে অবস্থা এবং এখানে প্রত্যেকেই আসলে এসেছেন। এই ইতোমধ্যে আমরা আসলে দেখছি যে হল সংসদগুলো থেকে শুরু করে রাকসু এবং সিনেট মেম্বারদের যেই সমস্ত ফর্মগুলো রয়েছে সেগুলো প্রায় হচ্ছে প্রত্যেক সদস্যরাই তুলছেন। এখন পর্যন্ত আমরা আসলে যেটি জানতে পেরেছি, যেটি দেখছি সেটি হচ্ছে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে 23টি পদ সেটির বিপরীতে এখন পর্যন্ত প্রায় 17টি ফর্ম উত্তোলন হয়েছে এবং সিনেট মেম্বারের 5 জনের বিপরীতে 4টি মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। এছাড়াও আজকের সবচেয়ে বেশি আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রার্থী হবেন, তারা কিন্তু আসলে ফর্ম তুলছেন এবং এই যে সমর্থকদেরকে নিয়ে এসে এবং পুরো ক্যাম্পাস জুড়ে যে একটা গেল 2 দিনের একটা আসলে মন্থর একটা অবস্থা ছিল সেটিকে ভেঙে কিন্তু একটা রাকসু যেন আজকে থেকে কিছুক্ষণ আগে থেকে চাঙ্গা হয়ে উঠেছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের এইরকম একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। অন্যদিকে কিন্তু অন্যান্য বড় দলগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্র দল এবং সাবেক সমন্বয়ক, তাদেরকে এখনো পর্যন্ত আমরা আসলে ফর্ম উত্তোলন করতে দেখিনি। তবে আমরা যেটি খবর পেয়েছি যে তারা 2টা নাগাদ আসলে বা তারপরে হয়তো আসলে ফর্ম উত্তোলন করবেন, যদিও আসলে আজকে 5টা পর্যন্ত আসলে ফর্ম উত্তোলনের সময় রয়েছে এবং 2টার সময় আসলে যে ছাত্র সংসদের এই যে যারা আছেন প্রধান নির্বাচন কর্মকর্তা, তিনি আসলে একটি বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে তারপরে আসলে যেই ধরনের সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক আসলে পরবর্তীতে আসলে এই রাকসুর ফর্ম উত্তোলনের সময় বৃদ্ধি করা হচ্ছে কিনা সেই বিষয়টি জানা যাবে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছে আসলে কোনো ধরনের সময় বৃদ্ধি না করে যে সময় বৃদ্ধি যতক্ষণ না পর্যন্ত করা যাচ্ছে, যেই পূর্ব সময় রয়েছে সেই সময়ে আসলে রাকসু যদি অনুষ্ঠিত হয় তাহলে বর্তমানে যে আমেজটি রয়েছে নির্বাচনে সেটি আসলে অব্যাহত থাকবে এবং দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন সেটি নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি বলবৎ থাকবে। তবে আজকে 2টার পরে আসলে জানা যাবে আসলে পরবর্তী রাকসু আসলে নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসছে কিনা। তো এই ছিল নাফি আমার কাছে সর্বশেষ খবর। এবার চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন সাজিদ আরাফাত। ডাকসু নির্বাচনের যে সবশেষ পরিস্থিতি, জিএস এবং ভিপি সহ প্রায় 276 জন সেখানে আবেদন করেছিলেন, যাদের মধ্যে 256 জনের বৈধতা পেয়েছিল। বাকি যারা আছেন তাদের আসলে যে শুনানি, সেই শুনানি কবে নাগাদ হবে এবং পূর্ণাঙ্গ তালিকা কবে নাগাদ আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করতে পারে?
অনেক পূর্ণাঙ্গ যে তালিকার কথা বলছিলেন সেটি দিয়ে শুরু করতে চাই। এটি 29 আগস্ট দেওয়ার কথা রয়েছে এবং এর আগে আমরা দেখছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর যে নির্বাচনী আমেজ বইছে, যে উত্তাপ, ঠিক তেমনই আমেজ কিন্তু আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন, সেই দীর্ঘদিন পর যে নির্বাচন হতে যাচ্ছে সেটিকে ঘিরে কিন্তু এখানে আমেজ বেশ বিরাজ করছে। এবং বলে রাখা ভালো যে এরই মধ্যে আমরা গতকালকে কিন্তু প্রার্থিতার একটা খসড়া যে প্রার্থী সেটি ঘোষণা করা হয়েছে। সেখানে 256 জনের কথা বলছিলেন এবং যারা বাতিল হয়েছে সেই বাতিলকৃত যারা রয়েছে তারা কিন্তু আজকে আপিল করছে এবং এই আপিল আগামীকাল পর্যন্ত চলবে। আগামীকাল বিকেল 4টায় এই রায় ঘোষণা করা হবে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি আজকে 14 জনের মতো এখানে আপিল করতে এসেছিলেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক পেছনেই এই যে জাকসু যে নির্বাচন কমিশন ভবন, সেই নির্বাচন কমিশন ভবনে কিন্তু এখানে এসেছিলেন তারা এবং বাকিরাও হয়তো আসবেন। আমরা জানতে পেরেছি সেটি প্রতিনিয়তই তারা আসছেন যারা প্রার্থিতা বাতিল হচ্ছে তাদের সেই আপিল নিয়ে। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এরই মধ্যে আমরা জানতে পেরেছি এখানে 20 জন এখন পর্যন্ত ভিপি পদে অর্থাৎ সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিএস পদেও কিন্তু বেশ কয়েকজন আছেন। তবে একটি বিষয় জানতে পেরেছি যে নারী যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে, নারী প্রার্থীর সংখ্যা বেশ খানিকটা কম। সেখানে একটি ঘাটতি রয়েছে। বিভিন্ন হল কমিটিতেও আমরা শুনতে পেয়েছি এখানকার যারা নির্বাচন করছেন প্রতিদ্বন্দ্বিতা বা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নারী প্রার্থীদের একটি সংকট রয়েছে এবং সেটি কেন সেটি আমরা জানার চেষ্টা করব, হয়তো পরবর্তীতে জানাতে পারবো আপনাকে। এবং এখানে 11 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে 29 তারিখ থেকে নির্বাচনের যে প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা শুরু হবে আমরা জানতে পেরেছি এবং 21টি হল রয়েছে এখানে ছেলে মেয়েদের। সেই 21টি হলে প্রায় 11,000-এর ওপরে ভোটার রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ভোটার। সেই ভোটকে কেন্দ্র করেই কিন্তু দীর্ঘ প্রায় 33 বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে একটা আমেজ আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের মধ্যে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, তাদের অধিকার আদায়ের যে বিষয়গুলো, সেগুলো এই নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী হবেন তারা কাজ করবেন শিক্ষার্থীদের জন্য, এমন প্রত্যাশা এখানে করছেন তারা। এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু এবং জাকসু নির্বাচনের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। নারী হলেই থাকতে হবে ঘরে, এই শিকল ভেঙে বেরিয়েছে নারীরা বারবার। নিওন্ডারথেল, হাইডেলবার্গ থেকে শুরু করে তারা যেমন পরিবারের দায়িত্ব নিয়েছিল, বর্তমানে হোমোসেপিয়েন্সের এই সময়ে এসে রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে বসেছে এই নারীরা। তবে যুগের সাথে রাজনীতিতে নারীদের উপস্থিতি বাড়ার সাথে সাথে বাড়ছে তাদের নানা হয়রানির গল্প। রাজনীতিতে নারীদের যাত্রা এতটা কঠিন হলো কিভাবে, কেনই বা তারা বঞ্চিত, সেই পথ দেখতে চেষ্টা করেছেন সহকর্মী মেহেরিনানি। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন সম্মুখ সারির বিপ্লবী। প্রীতিলতার উত্তরসূরিদেরই মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সমরে দেখা গেছে। বাংলাদেশি ইতিহাসে নারীদের বরাবর রাজনীতি সচেতন দেখা গেলেও রাজনীতির মূলধারায় নারীদের মুখ খুবই নগণ্য। 54 বছরের দেশটিতে সংসদ কিংবা স্থানীয় সরকারেও নারীর সংখ্যা কম। কিন্তু কেন, সে উত্তরই খুঁজেছি আমরা। একটা সময় রাজনৈতিক ভিন্ন মতাদর্শের ব্যক্তিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চল ছিল, তবে দিন বদলের সাথে পাল্টেছে রাজনৈতিক সেই জবাবের। অনলাইনের যুগে তা দাঁড়িয়েছে ব্যক্তিজীবন নিয়ে কাটাছেড়ার মতো ঘটনায়, আর সেখানে নারী হলে তা চলে যাচ্ছে সকল নৈতিকতার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির পর্যায়ে চলে যায় বিষয়গুলো। এসব ঘটনা কিভাবে মোকাবেলা করেন বর্তমান সময়ের তরুণ নারী নেতৃত্ব? আমার পুরুষ সহযোদ্ধা আরেকজন পুরুষ রাজনীতিবিদ, তারা যে মতামত দিচ্ছে সেই একই মতামত আমি দিচ্ছি, কিন্তু আমাকে বুলি করার এবং তাদেরকে বুলি করার দুইটার ব্যাপারে আসলে আকাশ পাতাল তফাৎ থাকে। মোস্টলি আমাকে বুলি করা হয়, আমি একজন নারী, তাই যখনই একটা মেয়ে ভোকাল হয় সাথে সাথে কিন্তু তার উপর এক ধরনের একটা অ্যাটাক এসে পড়ে। তার বিপরীত মতাদর্শের লোকজন তাকে এসে নানান ধরনের ট্যাগ দিয়ে এক ধরনের একটা অবদমন করার চেষ্টা করে।
সো এই জিনিসটা কিন্তু বর্তমানে রাজনীতিতে খুব প্রমিনেন্ট হয়ে এসেছে এবং আমি যেটা বলবো এটা কিন্তু অনেক কার্যকরীও হয়েছে। যে নারীরা আগে দেখা যেত পলিটিক্সে তারা আসার ব্যাপারে আগ্রহ বোধ করছে 5 আগস্টের পর, সেই মেয়েরা কিন্তু নানানভাবে হারিয়ে গেছে। আমি মনে করি যে এটা অনেক রেড সিগন্যাল। এনসিপিকে তখনই আমি নারী বান্ধব বলবো যখন এনসিপি, যে নারী এনসিপির কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, তার জন্য এনসিপি কথা বলবে, তার জন্য সাপোর্টিভ হবে। এগুলো যাতে না হয় সেটার একটা কি সমাধান হতে পারে, এইসব নীতিমালা আসলে দলে থাকতে হবে। এ তো গেল নতুন নেতৃত্বের কথা। দীর্ঘদিন রাজনীতির মাঠে থাকা নারীরা কেমন আছেন? প্রশ্ন ছিল দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির সাবেক সংসদ সদস্যের কাছে। আমি তথ্য মন্ত্রণালয়ের একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বলছে যে কোন নারী কতটুকু সাইবার বুলিং এর শিকার হয়েছে, মিথ্যা তথ্যের শিকার হয়েছে, এআই জেনারেটেড ফটোজ অর এআই জেনারেটেড নিউজের শিকার হয়েছে। সেখানে আমারটা এসছে 25%। আমার উপরে যে আক্রমণ করেছে সেটা অ্যাবসলিউটলি আমাকে স্লাট শেমিং করা হয়েছে 15 বছর। তারপরে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নানান রংচঙে কথাবার্তা বলে যেই দক্ষিণপন্থীরা এখন ক্ষমতায় আসবার চেষ্টা করছে, তারা তো একই রকম নোংরা। শুধু নারী রাজনীতিবিদ নয়, মতের অমিল হলে বাদ যাচ্ছে না কেউই। আর সেই ক্ষোভই যেন ঝাড়লেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। এই সরকারে এখন যারা আছেন তাদের মধ্যে যদি নারী থেকেও থাকেন কয়েকজন, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির এখন যে অ্যাপারেন্টলি যে অবস্থানটাতে আমরা দেখছি, সেই অবস্থানটা একটা নারী বিরোধী অবস্থান, এবং সেই অবস্থান আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে খুব ভালো চিন্তা করার পরিসর আসলে দেয় না। রাজনৈতিক পরিমণ্ডলে পুরুষদের চারিত্রিক কাটাছেঁড়া না হলেও নারীদের কেন এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে জানতে চাই এই সমাজ বিশ্লেষকের কাছে। একজন নারীকে আসলে যতভাবে হেনস্থা করা সম্ভব সেটা করা হচ্ছে। রাজনীতির ক্ষেত্রে এটা কয়েক গুণ বেড়ে গেছে, কয়েকশো গুণ বেড়ে গেছে। এটাই একমাত্র সহজ টুলস বলা যায়, হাতিয়ার, যেটা দিয়ে নারীকে দমানো যায়। যে দুই নেত্রীকে যে বলা হয়, সেই দুই নেত্রীকেও কিন্তু সবসময় চারিত্রিকভাবেই ছোট করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। পুরুষতান্ত্রিক যে কাঠামোটা আছে, সেই কাঠামোটাকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তৈরি করা, এবং এটা একেবারেই রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে করতে হবে। যেখানে সংসদ থেকে শুরু করে সব সেক্টরে নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে এই ধরনের আচরণ নারীদের ঘরের বাইরে বের হওয়া বিমুখ করে তুলবে, এমন শঙ্কার কথাই জানালেন এই সমাজবিজ্ঞানী। নারী নেতৃত্বে শত বাধা থাকলেও স্বাধীনতার 53 বছরের 33 বছরে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে ছিল নারী। রাজনীতির মাঠ হোক বা সমাজ, নারীদের সম্মান বজায় না থাকলে দেশ বাহ্যিকভাবে উন্নত হলেও সামাজিকভাবে রয়ে যাবে প্রস্তর যুগেই। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। হাইকোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ আবেদনের শুনানি চলছে। এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলছে নবাবদিনের সাক্ষ্য গ্রহণ। এ বিষয়ে আরও তথ্যপাত্র জানানোর জন্য সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনার মাধ্যমে জানতে চাই যে আপিল বিভাগে যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রিভিউ আবেদন, তা কতদিন নাগাদ চলতে পারে, কি যুক্তিতর্ক সেখানে উপস্থাপন হচ্ছে জানাবেন তা, এবং শেখ হাসিনার মামলার শুনানি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অনেক। আমরা যেমনটা জানি যে আপিল বিভাগের যে শুনানি শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সে বিষয়টা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল আপিল বিভাগে যে সুপ্রিম কোর্টে যে রায়ের বিরুদ্ধে গিয়ে, সেই বিষয়ে কিন্তু গত বছর আবারও কিন্তু আবেদন করা হয়েছে যে এই সংশোধনী যেন পুনরায় বিবেচনা করা হয়। যে আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেই আবেদন করেছিলেন। এরপর আমরা জানি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আরও 6 জন, বিশেষ করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ তিনিও কিন্তু চেয়েছেন, এবং তোফায়েল খান আছেন, আরও 3 জন ব্যক্তি আছেন যাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকের এই শুনানি শুরু হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে ভেতরের যুক্তিতর্ক এবং সেগুলা কিন্তু উপস্থাপন করা হচ্ছে। কেউ বলছেন যে সুবিধা অসুবিধাগুলো আসলে বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থাকলে এবং 2 বছর থাকার পরের ক্ষমতা ছেড়ে দিলে বা তারা কতটুকু কি করতে পারবে, সব কিছু মিলিয়ে কিন্তু সেখানে বিচারকের প্রতি কিন্তু যুক্তিতর্কগুলো উপস্থাপন করা হচ্ছে। আমরা জানি প্রধান বিচারপতি
বিচারপতি সৈয়দ রেফাতুদ্দিনের নেতৃত্বাধীনেই কিন্তু সেই আপিল বিভাগের শুনানি চলছেন। আর অপরদিকে যদি বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ কিন্তু শুনানি চলছে যে জুলাই গণহত্যায় যে মানবতা বিরোধী যে হত্যাকাণ্ডগুলো করেছেন সেখানে কিন্তু বারবার বিচারপতি যারা আছেন তারা কিন্তু বলছেন যে প্রত্যক্ষভাবেই কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই কিন্তু এসবের নির্দেশনাগুলো দিয়েছেন, গুম খুনের নির্দেশনাগুলো দিয়েছেন, তার নেতৃত্বেই কিন্তু তার কথাতে নির্দেশেই কিন্তু এই খুনগুলো করা হয়েছে, হত্যাগুলো করা হয়েছে। সে জায়গা থেকে তার পক্ষে বিপক্ষে যে আইনজীবীরা আছেন তারা কিন্তু যুক্তি উপস্থাপন করছেন, কিন্তু সবকিছু ছাপিয়ে এক পর্যায়ে কিন্তু যাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সাবেক বর্তমানে তার আদেশেই কিন্তু এগুলো হয়েছে। এই মিলিয়ে যদি আমরা বলি যে সেখানে আমরা জানি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি তিনি কিন্তু রাত সাক্ষী হয়েছেন। আজকে নবম দিনে যে সাক্ষী গ্রহণ চলছেন সেখানে কিন্তু আমরা জানি যে গণহত্যায় গতকালকেও কিন্তু বাংলাদেশ চক্ষু বিজ্ঞান হসপিটালে 2 জন চিকিৎসক এসেছিলেন, আজকেই কিন্তু সেখানে 3 জন চিকিৎসক এসেছেন এবং সাধারণ যে মানুষ আছেন যে ছাত্র জনতা যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে কিন্তু 2-3 জন এসেছেন, মারুফ খানের বাবা এসেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত বেশ শুনানি চলছেন সেখানে। আপাতত কয়টা নাগাদ ঠিক শুনানি শেষ হবে এবং কতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আপিলের শুনানি চলবে সেটা এখনো অনিশ্চিত। অনেক এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশসঙ্গে হাইকোর্টের সমস্ত তথ্যপত্র নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 25 বিচারপতির শপথ দুপুরে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো নিয়োগ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে তাদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি। রাষ্ট্রপতি সংবিধানের 98 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে এই 25 জন ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, এছাড়াও জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন। দখল দূষণে প্রাণ হারিয়ে যাওয়া কেরানীগঞ্জের সুবর্ঠা খাল ফের যুক্ত হতে যাচ্ছে বুড়িগঙ্গা আর তুরাগের সাথে। খাল পুনর্খননের এই কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে সেনাবাহিনী। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এর উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খালটি আবার গভীর করে পুনর্খনন করা হবে। ভাঙা পড়বে বেশ কিছু অবৈধ স্থাপনাও। আর খাল দূষণ আর দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। কেরানীগঞ্জের সুবাড্ডা খাল, উপর দিয়ে একটা সময় চলত নৌকা, খালের পানি দিয়েই হতো চাষের কাজ। এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। একসময়ের ভরা যৌবনা সুবাড্ডা খাল এখন কেবলই ময়লার ভাগাড়। পলিথিন ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়া খালটি এখন অস্তিত্ব বিলীনের পথে। স্থানীয়রা জানালেন, অবৈধ দখল এবং ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি হারিয়েছে তার স্বকীয়তা। এছাড়া ময়লা আবর্জনার কারণে মশার উপদ্রব বেশি, তাই এই এলাকায় বেড়েছে ডেঙ্গু এবং বেশিরভাগ বাসিন্দাই চর্মরোগে আক্রান্ত। মানুষ খালদা পারাপার হয় আর কি, মাঝখানটা যায় আহে, এমন একটা পরিবেশ হয়ে গেছে। এইটারে মানে পরিবর্তন করতে পারলে আঙ্গুলিকে ভালো হইব। সমস্যা হয়, রোগ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই যে আমার নাতিন তখন অসুস্থ। এই খালের ময়লা কারণে আপনার ডেঙ্গু মশা কামড়ায়, তো আপনার এখানে আমাদের এখানে অনেক লোক ডেঙ্গু আক্রান্ত। আসার কথা হলো, সুবাড্ডা খাল পূর্ণ খননের প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে 317 কোটি 59 লাখ টাকার এই প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধানে থাকবে সেনাবাহিনীও। খালকে গভীর করে কাটার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চাইলেন সবার সহযোগিতাও। এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে। এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে। আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। জলাবদ্ধতা নিরসনে অসাধু ভূমিদস্যু ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় সুবর্ডা খালের 14.26 কিলোমিটার এলাকা খনন করা হবে। 2026 সালের মাঝামাঝি সময়ে কাজ শেষ করার আশা করা হচ্ছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সিলেটে পাথর লুটের ঘটনায় পরিদর্শনে গেছেন মন্ত্রিপরিষদ বিভাগের 5 সদস্যের তদন্ত কমিটি। এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পরিদর্শনে গিয়ে তদন্ত যারা কমিটির আছেন তারা কোনো তথ্য জানিয়েছেন কিনা, আর এখন পর্যন্ত কি পরিমাণ পাথর আসলে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে? এটি হচ্ছে যে আজকে মূলত যে মন্ত্রী পরিষদ বিভাগের যে তদন্ত কমিটি সেটি ঘণ্টাখানেক আগেই সিলেটের যে লুণ্ঠিত যে এলাকা অর্থাৎ সাদাপাথর এলাকায় তদন্ত কমিটির প্রধান সহ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা প্রায় ঘণ্টা সময় ব্যাপী নানান জায়গা পরিদর্শন করে দেখেছেন। বিশেষ করে সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথরের যে লুণ্ঠিত যে জায়গাগুলো আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি এখানকার যে স্থানীয় যারা ব্যবসায়ী যারা আছেন বা এই পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে তারা কথা বলতে বলছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে এই উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 20 আগস্ট এবং 30 দিনের মধ্যেই কিন্তু এটার সিদ্ধান্ত দেওয়ার কথা, তাদের যে তদন্ত প্রতিবেদন সেটি দেওয়ার কথা। এবং এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মূলত মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় এবং সংস্কারের সচিব জায়েদা পারভিনকে। তার সাথে সাথে সিলেটের যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব তিনি আছেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। এই 5 জন আসলে এই তদন্ত করার জন্য মূলত সিলেটে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেও যে তদন্ত কমিটির প্রধান তিনি বলছিলেন যেহেতু তারা পরিদর্শনে আসছেন এবং তারা এই পরিদর্শন শেষ হওয়ার পর আরও একদিন তারা অবস্থান করবেন, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হয়তোবা গণমাধ্যম কর্মী যারা আছেন সেই গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলবেন। তবে যতটুকু আছে এখানে তারা সকল বিষয়গুলো খতিয়ে দেখছেন যে এই পাথর লুটের সাথে যারা কারা জড়িত, কিভাবে আসলে পাথর লুট হলো, সার্বিক যে বিষয়গুলো আছে সব বিষয় তারা অবজারভেশন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে হয়তোবা তাদের যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা সব বিষয়গুলো তারা উল্লেখ করবেন। তবে এখানকার তদন্ত কমিটির যে প্রধান যিনি আসছেন জাহেদা পারভিন তিনি বলছেন যে আজকে পুরো বিষয়টি তারা বিভিন্ন স্থানীয় মানুষ, উপজেলা প্রশাসন সহ সবার সাথে তারা কথা বলবেন, এরপরে মূলত তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে সাদাপাথর এলাকা থেকে সর্বশেষ তথ্য। অনেক মন্ত্রী পরিষদের 5 জন তদন্ত প্রতিনিধি দল ঘুরে বেরিয়েছেন সাদাপাথর এলাকায় এবং সেখানে সেই বিষয়গুলো নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের সাথে ডাকাতের ব্যাপক গোলাগুলি হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জামালপুর পুলিশ ক্যাম্পের পাশের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নতুন চালু হওয়া অস্থায়ী ক্যাম্পের টহলরত স্পিডবোট লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। পাশাপাশি ছোড়া হয় অন্তত 100 রাউন্ড গুলি। এই সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পরে ডাকাতরা চাঁদপুরের মতলবের দিকে পালিয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নদীর মাঝখানে মহড়া দিচ্ছিল নৌ ডাকাত আর নয়ন পিয়াস গ্রুপের 30 থেকে 40 জন সদস্য। আর এই সময় টহলরত পুলিশের স্পিডবোট দেখে হামলা চালায় তারা। ডাকাতদের ব্যবহৃত অস্ত্রগুলো 5 আগস্টের পর থানা থেকে লুট করা বলে দাবি করছেন অনেকেই। ব্যাংকিং নিয়ম না মেনে ঋণ কেলেঙ্কারিতে ঢুকছে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক। জজ ভুইয়া, তানাকা, ম্যাকপাই নিটওয়্যার, ঢাকা হাইড অ্যান্ড স্কিন ও বসুন্ধরার 2 প্রতিষ্ঠান সহ শীর্ষ 20 ঋণ খেলাপির কাছে ব্যাংকটির আটকে আছে 13,000 কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডিফারেল সুবিধা পেয়েও অগ্রণী ব্যাংকের ঘাটতি বেড়ে হয়েছে 5,822 কোটি টাকা। আর অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। খেলাপি ঋণে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংক ঘুরে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিলেও শীর্ষ খেলাপিদের নিয়ে বিপাকে ব্যাংকটি। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির মোট ঋণ দাঁড়িয়েছে ৭৯,৫৪৯ কোটি টাকা। এর মধ্যে 40.55% খেলাপি।
যদিও গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ছিল 40.50%। ২,৪১৯ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে শীর্ষে জজ ভূঁইয়া গ্রুপ, ১,০৬০ কোটি টাকার খেলাপি নিয়ে দ্বিতীয় অবস্থানে বসুন্ধরা গ্রুপের 2 প্রতিষ্ঠান, তৃতীয় অবস্থানে থাকা তানাকা গ্রুপের খেলাপি ৯২৭ কোটি টাকা, পরের অবস্থানে থাকা ম্যাকপাই নিটওয়্যারের ৭২৭ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ঢাকা হাইড অ্যান্ড স্কিনের খেলাপি ৬১৯ কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এমন ভঙ্গুর অবস্থায় ব্যাংকটি। আমদানি রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার দেশের ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলেছে। ব্যাংকের মালিকানা নিয়ে সেই মালিকরাই যখন হাজার হাজার কোটি টাকা এখান থেকে দুর্নীতি করে, ঋণখেলাপি করে বাইরে পাঠিয়েছে বা তাদের বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠান করে এখান থেকে সরিয়েছে, লোনগুলো দিছে সেগুলোর প্রায় আলাদাভাবে প্রায় কোনোটা 90, কোনোটা 95% পর্যন্ত নন পারফর্মিং। ঋণের নামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করা হলেও তার বেশিরভাগই ফেরত আসেনি বলে জানান ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান। আমরা সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসে আছি। 71 থেকে 2010 পর্যন্ত ছিল 30,000 কোটি টাকা টোটাল লেন্ডিং পোর্টফোলিও, সেটা কিন্তু ইট হিটস 80 crore এই 15 বছরে, আরও 50 কোটি টাকা দিয়েছে। আদায় জোরদারের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে অধিকাংশ শাখা খেলাপি শূন্য করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 2024-এ ইট হ্যাজ গন ডাউন টু দ্য বটম, আবার 5-এ চলে গেছে, ক্যাবেন্সে। চেষ্টা করবো আপ্রাণ যতটা উঠানো যেত, সন্তোষজনক টার্গেট থাকতেই হবে। ভালো যদি হয়, গুড হয়, সেটা 2 হয়, সেটাই হলো আমার লক্ষ্য। এখন 1 নম্বরে যেতে পারবো না আমি জানি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকগুলোকে স্বনির্ভর করে তুলতে কাজ চলছে। ট্রেড বেসড মানি লন্ডারিং যেটা ঘটে থাকে ফরেন ট্রেডের ক্ষেত্রে, যার সাথে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং শতভাগ জড়িত, এই জিনিসটা কঠোরভাবে বাংলাদেশ ব্যাংক মোকাবেলা করছে। রিজার্ভ থেকে ডলার কোনো ব্যাংককে সহায়তা দিবে না তাদের ইম্পোর্টের এলসি পেমেন্ট দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ময়লা আবর্জনায় ড্রেন ভরাট আর খাল দখলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মিস্ত্রিপাড়া, নিচতলা, পুরাতন বাজার সহ আশেপাশের অঞ্চলগুলোতে জমে আছে পানি, আর এতে করে প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে এডিস মশার লার্ভা। এর প্রভাবে জেলায় দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। অসুস্থরা যারা আসছেন হাসপাতালে, প্রায় প্রত্যেকেরই পরীক্ষা করলে ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। পরিষ্কার পরিচ্ছন্নতা আর সচেতনতার অভাবই ডেঙ্গুর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। সোহান মাহমুদের তথ্য, ছবিতে দেখবেন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে পানি, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। এতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আসছেন রোগীরা। পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে মিস্ত্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিচতলা, ফুলকুড়ি ও পুরাতন বাজারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব এলাকাকে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে। ড্রেন ও খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধন কর্মসূচি সময় মতো বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ড্রেন আবর্জনা ভর্তি থাকছে, ময়লা পরিষ্কার করছে না। 15 দিন পর পর সাফ করে, কোনো সময় 1 মাস পর পর সাফ করে। আর এই যে পৌরসভা থেকে যে আগে বীজ টিজ দেওয়া হতো, এখন কোনো বীজ দেওয়া হয় না। আমাকেও হয়েছে, আমার ছেলেকেও হয়েছে, আপনার সবাইকে বিয়ে। আপনার মশা মানে বাইরে তো বের হওয়াই যায় না। পৌরসভায় যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো বা নোংরা থাকছে, বা এই কারণে ডেঙ্গু মশা হয়তো বাড়ছে, এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল যে ড্রেনটাগুলোকে পরিষ্কার করা হয়। চিকিৎসকরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। অন্যদিকে সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। কেন হচ্ছে জনসচেতনতাই অভাব। 1 নম্বর হচ্ছে আমরা মশারি, যেমন কালকে একটা রোগী আসছে, এসে বলছে স্যার আমি তো রাত্রে মশারি ব্যবহার করি। তা হচ্ছে আপনি দিনে ব্যবহার করি না। তো মশারির যে ব্যবস্থা আছে আমরা ব্যবহার করছি না,
স্থানীয়ভাবে বা প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। আমাদের ইতিমধ্যেই কয়েক মাস হলো আমাদের একটা মাস্টার ড্রেন নির্মাণে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। তো সেইটা বাস্তবায়ন হলে আমরা ড্রেনের ভালো একটা সুবিধা পাবো, পানি নিষ্কাশিত হবে এবং কোনো জল আবদ্ধতা সৃষ্টি হবে না অদূর ভবিষ্যতে। গত 6 মাসে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, আর সদর হাসপাতালে প্রায় 1500 রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন চাঁপাইনবাবগঞ্জ। পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে হচ্ছে বালু উত্তোলন, আর এতে করে হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশেপাশের চরের ফসলি জমি, আর এতে প্রতি বছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদনও। মাহবুব হোসেনের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর এলাকা। প্রতি বছর নদীর এই জায়গা থেকে বৈধ অবৈধভাবে উত্তোলন করা হয় বালু। তবে এবার বৈধভাবে 42টি শর্তে 10 কোটি টাকায় সরকারিভাবে ইজারা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। নদীর ঠিক মাঝে ডেজার্ট দিয়ে চলছে বালু উত্তোলন। ইজারা শর্তে 12 ফুটের কথা থাকলেও কোথাও 40 ফুট, আবার কোথাও আরও গভীর থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এখানে বালু আমার তো এটা বৈধ ঘাট, বালুঘাট আসলে 40 ফিট টানারে বালু কাটতে কাটতে ভরে যায়, আবার কোনো সমস্যা নাই। 45 ফিট থেকে নিচ থেকে বালিটা উঠছে। বালি এখন মোটামুটি আছে রানিং। এ তো প্যারা কিছুই না, আরও ডিজার্টে তো আসেনি, আসলে আরও বেশি হবে, আরও বেশি হবে। আর এখানে তো বালি কাটতে আপনি 40 ফিটে, বর্ষার টাইম আসলে আরও পানি বেশি হবে, তখন 60 ফিট 70 ফিট কাটা লাগবে। পদ্মা নদীর বালু উত্তোলনের জায়গা থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরেই অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া এই নদীর উপর অবস্থিত ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গভীর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে পরিবর্তন হতে পারে নদীর গতিপথ। এতে হুমকির মুখে পড়বে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। হার্ডিঞ্জ ব্রিজ কিংবা তার পাশে যে রূপপুর পারমাণবিক প্রকল্প, বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো। এই স্থাপনাগুলোতে যেহেতু নদীর ধারে অবস্থিত এবং নদীর গতিপথের সাথে তাদের স্থায়িত্ব নির্ভর করে, অতএব এখানে অপরিকল্পিতভাবে যদি বালি উত্তোলন হয় তাহলে এটা ওই স্থাপনাগুলোর জন্য হুমকি হবে। এদিকে লালপুরের পদ্মার চরগুলোতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে অনেকে, কিন্তু বালু উত্তোলনের কারণে প্রতি বছর পদ্মা নদীর গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষায় এ ভাঙ্গন আরও প্রবল হয়ে হুমকির মুখে পড়ছে কৃষি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য। কৃষি বিভাগের তথ্য মতে গত 2 বছরে এই এলাকার অন্তত 70 হেক্টর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর পার ভাঙ্গন সৃষ্টি হলে চরমভাবে এই চরাঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন যেন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের কৃষি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত 5 থেকে 7 বছরের পরিসংখ্যান আমরা দেখতে পাই প্রায় 70 হেক্টর জমি আমাদের নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর ঠিক এই জায়গাটাতেই 25 থেকে 40 ফিটের মধ্যে বালু উত্তোলন করা হচ্ছে, কিন্তু এটি একটি বৈধ মহল হলেও 2 থেকে 3 কিলোমিটার দূরেই রয়েছে পাকশি হার্ডিং ব্রিজ এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, এই গভীরে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। এতে করে এসব উন্নয়ন প্রকল্পে একসময় আঘাত হানতে পারে। তাই এখনই এসব প্রকল্প রক্ষার জন্য পরিকল্পিতভাবে বালু উত্তোলনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহবুব হোসেন, এখন নাটোর। শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসু নির্বাচনের দিন ক্যাম্পাসে মোতায়েন থাকবে সেনাবাহিনী, আনুষ্ঠানিক প্রচার শুরু, আচরণবিধিতে কড়াকড়ি। রাজনীতির মাঠে সাইবার বুলিং সহ নানা হয়রানির শিকার নারীরা, টিকে থাকাই চ্যালেঞ্জ, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ। আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ আবেদনের শুনানি শুরু, ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ।
প্লাস্টিক আর ঝুটের আবর্জনায় মৃতপ্রায় সুবর্ণ খাল। ফের যুক্ত হচ্ছে বুড়িগঙ্গা ও তুরাগের সঙ্গে, তত্ত্বাবধানে থাকছে সেনাবাহিনী। এবং ঋণ কেলেঙ্কারিতে ঢুকছে অগ্রণী ব্যাংক। শীর্ষ 20 খেলাপির কাছে আটকে আছে 13,000 কোটি টাকা। এছাড়াও এখন ঢাকার আয়োজনে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।